সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আইপিআইসি ব্যাংক নিবেদিত এনটিভির নিয়মিত অনুষ্ঠান এই সময় অনুষ্ঠানে আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে আমাদের সম্প্রতি শেষ হলো পুলিশ সপ্তাহ। কিন্তু এই পুলিশ সপ্তাহেতে আমরা কিছু ব্যতিক্রম ঘটনা হতে দেখেছি। যেরকম পুলিশ সপ্তাহের প্রথম দিনেই পুলিশদেরকে মেডেল দেওয়া হয়, কিন্তু এবার সেইটা দেওয়া হয়নি। 7 দিনের অনুষ্ঠান 4 দিনে কমিয়ে আনা হয়েছে এবং সেই সাথে আলোকসজ্জা এবং সুধীজনদের সাথে যে একটা গেট টুগেদার করা হতো সেটাও করা হয়নি। অন্যদিকে আমরা দেখছি যে র্যাবের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি বলেছেন র্যাব বিলুপ্ত হবে না, এবং আরও একটি কথা উনি বলেছেন যে গত 5ই আগস্টের পর থেকে যত মামলা হয়েছে সেগুলোকে রিভিউ করা হবে। অন্যদিকে আমরা দেখছি সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজ আমরা স্টুডিওতে 2 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার পাশে আছেন সাবেক অতিরিক্ত আইজিপি জনাব মেজবাউন নবী, আসসালামু আলাইকুম। আর রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনাদের 2 জনকে এনটিভিতে স্বাগত। স্যার, আপনি শুনছিলেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাব বিলুপ্ত হবে না। এইটা আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? র্যাব আসলে পুলিশের একটা অংশ। জি, এটা 2003 সনে আর্ম পুলিশ ব্যাটালিয়ন যে অ্যাক্টটা ছিল সেটা সংশোধন করে একটা সংশোধিত আইন করা হলো, এবং সেটার প্রেক্ষিতে 2004 সনে র্যাবটা চালু হয় এবং পুলিশের একটা সহযোগী সংস্থা হিসেবে এটা আসলে শুরু হয়। এবং ইচ্ছা ছিল যে পুলিশের ভিতরেই একটা এলিট ফোর্স থাকবে যারা বিশেষ ধরনের কাজগুলো তারা করবে, এবং সেই আইন বলে সেটাকে সৃষ্টি করা হলো। এবং শুরুতে এই বাহিনীর কার্যকলাপ আমরা দেখেছি এবং সব জায়গায় প্রশংসিত হয়েছে এবং বেশ ভালো ভালো তারা কাজ করেছে। কিন্তু দিন যত যাচ্ছিল একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে র্যাবটা তার মূল কাজ থেকে ক্রসফায়ার সংস্থা হিসেবে বেশি পরিচিতি লাভ করলো। ক্রসফায়ার মানে আমরা সবাই জানি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটা বিষয়, এবং সেটাকে সবাই নেগেটিভলি দেখা শুরু করলো। এবং র্যাবের যে ভালো কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে এই যে একটা নেতিবাচক মনোভাব সেটা আসলে এটাকে ঢেকে ফেলা শুরু করলো। এবং আমরা এক পর্যায়ে দেখেছি যে র্যাবের কার্যকলাপের ফলে ইউএস থেকে সেই সংস্থার উপরে, সংস্থার কর্তা ব্যক্তিদের উপরে একটা স্যাংশন দিয়ে দিল। এবং আরও এটার একটা প্রকট খারাপ চিত্র আমরা দেখতে পেলাম যে বিগত আওয়ামী লীগ সরকার যখন আসলো তারা এটাকে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা বড় হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করা শুরু করলো। এবং আগের যে জনপ্রিয়তা ছিল, আগের এটা যে একটা গ্রহণযোগ্যতা ছিল, দিন দিন বিলুপ্তর পথে গেল। এবং আমরা শেষ পর্যন্ত দেখলাম যে 2024 সনে এসে এটার জনপ্রিয়তা প্রায় তলানিতে চলে আসলো, এবং একটা পর্যায়ে র্যাবটা থাকবে কি না থাকবে এই প্রশ্ন চলে আসলো। এবং আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে জোর দাবি উঠলো যে র্যাব বিলুপ্ত করতে হবে। এবং সেই পর্যায়ে আপনারা জানেন যে 2024 সনে যে পুলিশের যে বড় একটা বিপর্যয় ঘটেছে, সাথে সাথে র্যাবেরও বিপর্যয় ঘটেছে, এবং দীর্ঘদিন পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ছিল, পরে আস্তে আস্তে আবার নিজের অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। এবং র্যাব নিয়ে সেই কথাটা এখনও আছে, র্যাব থাকবে কি থাকবে না। তা আমরা ইতিমধ্যে আপনি একটু আগে বলেছেন যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাব থাকবে, এবং আমরা আজকেও পত্রিকা দেখেছি যে র্যাব থাকবে, তবে একটু পরিবর্তিত অবস্থা থাকবে, সংস্কার হবে।
আচ্ছা, আমরা একটু শহীদুল ইসলাম আপনার কাছে যাই। স্যার বলেছেন যে র্যাব প্রথম দিকে ভালো কাজ করেছে, কিন্তু আমরা দেখেছি যে 2004 সালে র্যাব তৈরি হওয়ার পর থেকেই র্যাব প্রথম ক্রস ফায়ার, যেটা স্যার বলেছেন, সেটা শুরু করেছিল সেই 2004 সালেই, এবং প্রথম ক্রস ফায়ারের শিকার হয় পিচ্চি হান্নান। এরপরে আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের ডেভিডকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তো আমরা যে সরকারকে বলি ফ্যাসিস্ট সরকার, এবং এই সরকার যে গুণ খুম এবং সন্ত্রাসের যে রাজত্ব তৈরি করেছিল, তার প্রধানতম হাতিয়ার ছিল এই র্যাব। সেই র্যাব অস্ত্রটা সযত্নে রেখে দেওয়া হলো, বিলুপ্ত করা হলো না। আপনি বিষয়টা কিভাবে দেখেন? তো প্রথমে ধন্যবাদ, আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতাকে ধন্যবাদ, এবং একই সাথে আমার সহ আলোচক জনাব মেজবাহুন নবীকেও ধন্যবাদ জানাচ্ছি। তো র্যাবের বিষয়টি নিয়ে যে আলোচনা সূত্রপাত করলেন, তো আসলে র্যাবটি তো গঠন হয়েছিল, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা এলিট ফোর্স থাকে, তো দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য। এরপরে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য। বাংলাদেশে যখন 2002-03 সালে সন্ত্রাসী কার্যক্রম যখন বেশ বেপরোয়াভাবে বৃদ্ধি পেয়ে চলছিল, ঠিক সেই সময় র্যাবটা গঠন করা হয়। প্রথমে বোধহয় এর নাম ছিল র্যাট, পরে এটাকে সংশোধন করে র্যাব নামে এটাকে রান করা হয়। প্রথম দিকে এটি বেশ ভালোই চলছিল, তো পরবর্তীতে দেখা গেল যে একটা পর্যায়ে এসে তো র্যাব যে ধরনের অকারেন্সের সাথে যুক্ত হয়ে গেল, আস্তে আস্তে মানুষ এটাকে সমালোচনা করতে শুরু করলো। এক পর্যায়ে র্যাব বিলুপ্তির কথা দাবি তুলল। তো এর যৌক্তিক কারণও আছে। আপনি দেখবেন যে বাংলাদেশে যতগুলা গুমের ঘটনা ঘটেছে, যতগুলা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে, এর বেশিরভাগের সাথে র্যাব জড়িত। তো আপনার গুম কমিশনের একটি রিপোর্ট আপনি দেখে থাকবেন, এই রিপোর্টটি বোধহয় আমাদের সকলের সামনে এসেছে, যে গুম কমিশনের হিসেব অনুযায়ী প্রায় 40টি গোপন বন্দিশালা ছিল, তার মধ্যে প্রায় 22-23টি র্যাবের নিয়ন্ত্রণে ছিল। এটি র্যাব নিয়ন্ত্রণ করতো এবং সেখানে মানুষকে বন্দি করে তাদের উপরে নির্যাতন করা হতো। তো এজন্য এই গুম খুন ক্রস ফায়ারের সাথে সংযুক্ত হওয়ার পরে জাতিসংঘ থেকে দাবি উঠছিল র্যাবকে বিলুপ্ত ঘোষণা করবার জন্য। একই সাথে আমরা দেখেছি যে বিগত আওয়ামী সরকারের সময় বিএনপির পক্ষ থেকেও র্যাব বাতিলের জন্য দাবি তোলা হয়েছিল। তো এরপরে বর্তমান সরকার যখন এই আমরা 24-এর পরে যদি 18 মাসের যে গভর্নমেন্ট ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সময় তো পুলিশ প্রথম দিকে তো এটা যেটি বলা হলো যে পুলিশ একেবারে নন ফাংশনাল হয়ে পড়েছিল, ফাংশন করতো না। আস্তে আস্তে পুলিশকে যখন ফাংশনাল করা হলো, এরপরে সেই দাবিটি যখন এই গুম কমিশনের তদন্তর পরে দেখা গেল যে র্যাবের অকারেন্সের পরিধিটা অনেক বড়, তারা কি কি কাজ করেছে সেই দাবিটি না, সেটা তো আমরা জানি র্যাব কি কি করেছে, এগুলো আমাদের সবকিছু আছে। সেজন্যই আমি আমার কথা হলো যে এই অস্ত্রটাকে এই সরকার রেখে দিল, সেটাকে আপনি কিভাবে? সেই বিষয়টা আমি আসতেছিলাম যে দেখুন, তো এখন যাদের বিরুদ্ধে এত অভিযোগ, জি, এরপরে এখন যারা সরকারে আছেন তাদের পক্ষ থেকে একসময় র্যাবকে বিলুপ্তর দাবি করা হয়েছিল, তো এখন এসে তারা বললেন যে র্যাবকে বিলুপ্ত করবেন না। তো শুধু র্যাবের বিষয় না, আমরা আরও কিছু বিষয় যদি আলোচনা করি, যে এখন যারা যখন বাংলাদেশের এই দেশের ক্ষমতায় থাকেন, তারা তখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদের দলীয় ঠ্যাঙ্গারে বাহিনীতে পরিণত করতে চায়। তার একটি প্র্যাকটিস আমরা বিগত সব সরকারের আমলেই দেখেছি। তো যখন যারা বিরোধী দলে থাকে তখন তারা সমালোচনা করে, যখন ক্ষমতায় আসে তখন তারা তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবার চেষ্টা করে, যার ব্যত্যয় এবারও ঘটেনি। কারণ হচ্ছে যে মানুষের নানা কারণে আমাদের আশাভঙ্গ হচ্ছে। এখন আমরা যদি র্যাবের ঘটনা দেখি, এরপরে আপনি দেখবেন যে আর একটা বিষয় আজকে বেশ আলোচিত হচ্ছে, আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয় যেটি গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যে বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়ার জন্য, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, আজকে বলা হলো যে সেই সচিবালয়কে বিলুপ্ত ঘোষণা করা হলো। এর মানে যে জনগণের যে প্রত্যাশা ছিল বিচার বিভাগ স্বাধীন হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে কাজ করবে দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, সেই জায়গাতে আমরা হোঁচট খেলাম। আমরা দেখলাম যে এই যারা
বিচার বিভাগকে স্বাধীন করবার কথা বলেছিল, আজকে তারা বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করলো এই সুপ্রিম কোর্টের সচিবালয় বিলুপ্ত ঘোষণার মধ্য দিয়ে। উনি শিশির মনির একটা মনে হয় দেখুন, হ্যাঁ, শিশির মনির যে একজন আইনজীবী, তার পক্ষ থেকে বলা হয়েছে যে এই কি বলে এটি আদালত অবমাননা, সুতরাং তিনি আইনি লড়াই করে যাবেন, এবং বিরোধী দলের নেতার পক্ষ থেকেও এটা সমালোচনা করা হয়েছে। তো এই জন্য এই কথাটি এজন্য বলছি যে এদেশের মানুষের যে পারসেপশন, এদেশের মানুষের যে প্রত্যাশা, সরকার সেই প্রত্যাশাকে খুব গুরুত্ব দিচ্ছে না। আমরা যেটি প্রত্যাশা করেছিলাম 24শে জুলাই বিপ্লবের পরে, যে এদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হবে, মানুষ সুবিচার পাবে, এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে কাজ করবে, এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে। এখন দেখলাম যে অতীতের সরকারগুলো যেভাবে চলছে, বর্তমান সরকার সেই রাস্তায় ধাবিত হচ্ছে। এটি আমাদের জন্য একটি অশনি সংকেত, আমার মনে হয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য। আমি একটু স্যারের কাছে আসি। আমরা এবার পুলিশ সপ্তাহ দেখলাম, যে পুলিশ সপ্তাহের প্রথম দিনে যেটা হয় সাধারণত, আমরা আগে দেখেছি যে এই প্রথম দিনে আপনাদের দুইটা পদক আছে, একটা হলো বিপিএম আর একটা হলো পিপিএম। তো এই পদকগুলো আপনারা একদম পুলিশ সপ্তাহের প্রথম দিনেই দিয়ে থাকেন, কিন্তু এবার সেটা দেয়া হলো না, স্থগিত ঘোষণা করা হলো। এটা আপনি কিভাবে দেখছেন? আমরা পত্রিকায় দেখেছি যে এবছর 115 জনকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে পদক দেয়া হবে। জি, জাস্ট আগের দিন জানানো হলো যে পদক দেয়া হচ্ছে না। তো হচ্ছে না, এটার পিছনে কারণ নিশ্চয়ই আছে। জি। এবার পুলিশ উইকটা আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে হয়েছে। পুলিশ উইকটা কিন্তু নর্মালি বছরের শুরুর দিকে হয়, প্রতি বছরই তাই হয়। এইবার একটু হয়েছে পরে। এটার বিশেষ কারণ হচ্ছে এর আগে নির্বাচন ছিল, এবং নির্বাচনজনিত কারণে পুলিশের সেই প্রস্তুতিটুকু ছিল না। আসলে যতটুকু প্রস্তুতি লাগে একটা পুলিশ উইক পালন করার জন্য, সেই প্রস্তুতি পার করার সুযোগ তারা পায় নাই, সময় পায় না তারা। এবং একইভাবে এই পিপিএম বিপিএম জন্য বাছাই প্রক্রিয়ার জন্য যে সময়টা দেওয়া দরকার ছিল, সেই সময়টা কিন্তু আসলে পাওয়া যায়নি। অনেকটা তাড়াহুড়া করে কাজটা করা লেগেছে, এবং এই তাড়াহুড়া করতে গেলে যে ভুলগুলো হয় স্বাভাবিকভাবে, এখানে কিন্তু একই রকম ভুল ঘটেছে। তবে একটা জিনিস আমি পজিটিভলি বলবো, যে একটা ভুল জিনিসকে আমরা প্রতিষ্ঠিত করি নাই। তাড়াহুড়া করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, সেটাকে শেষ পর্যায়ে যখন ধরা পড়েছে তখন এটাকে স্থগিত করা হয়েছে। এটা একটা সাহসের ব্যাপার। এটা আমি বলবো একটা ভালো লক্ষণ। মানে আমরা জোড়াতালি দিয়ে কিছু তারা করে নাই। তো আমার মনে হয় সেটাকে আমরা নেগেটিভলি না দেখে পজিটিভলি দেখাই ভালো। জি। তো পুলিশ উইক অন্যান্য বছরে যে সময় হয়, একটু বেশি সময় নিয়ে হয়, এবার একটু কম সময় হয়েছে। এটারও কারণ আছে। একটা নতুন সরকার ক্ষমতা এসছে, তাদের অনেক বোঝাপড়ার ব্যাপার আছে। আবার এখন বর্তমানে যে বৈশ্বিক পরিস্থিতি, এতে বয়সংকোচের একটা বিষয় চলে আসছে, ব্যয় সংকোচ। তো সেটার দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। পুলিশ বাহিনীও সেখানে কনসার্ন, এবং নিশ্চয়ই পুলিশ এই সিদ্ধান্ত নিজেই নেয় নাই, সরকারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে যে এতদিনের ভিতরে এই কাজটা করতে হবে। তো সেই হিসাবে আমার মনে হয় সিদ্ধান্তটা সঠিকই ছিল। সংক্ষিপ্ত করে ফেলার ভিতরে আমি দোষণীয় কিছু দেখছি না। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু সংযোজন করতে যাচ্ছি আগের প্রসঙ্গে, র্যাবের প্রসঙ্গে আমার একটু সংযোগ করতে যাচ্ছি। আপনার কাছে একটু জিজ্ঞেস করি, র্যাবের যে স্যাংশন দিয়েছিল, এই স্যাংশন কি এখনো বলবৎ আছে কিনা? এখনো আছে, তোলা হয় নাই, এখনো চলছে। তো র্যাবের যেই সংস্কারের কথা বলা হচ্ছে, সেটাকেও কিন্তু আমাদের পজিটিভলি দেখা উচিত। কারণ সংস্কার প্রক্রিয়া দিয়ে আমরা জিনিসটাকে পরিশুদ্ধ করি, একদম বিলুপ্ত করে ফেলার কোনো মানে হয় না। কারণ একটা সংস্থা গড়ে তোলার পেছনে যে ইনভেস্টমেন্ট, একটা রাষ্ট্রের জন্য যে খরচ, সেটাকে হুট করে মুহূর্তে আমি বাদ দিয়ে দিলাম, সেটা কিন্তু কোনো ভালো কথা না। এটাকে ঠিক করে কার্যকরী করাটা হচ্ছে মেইন জিনিস। আরেকটা জিনিস একটু আমি ধরিয়ে দিতে চাই, র্যাবের শুরুতেই যে ভুলটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে র্যাবটাকে আমরা একটা তথাকথিত বহুজাতিক বাহিনী বানিয়ে ফেলেছিলাম। যে আপনি বলেছেন যে র্যাবে বিভিন্ন বাহিনী থেকে লোক এসেছিল, মিলিটারি থেকে এসেছিল। তো এই র্যাবে চাকরি করা, ডেপুটেশনে চাকরি করার কারণে
অনেকগুলো আর্মি অফিসার তারা এখন ফাঁসি কাস্টে ঝোলার অপেক্ষায় আছেন এবং অনেক অফিসার দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন আপনি বলেন স্যার। হ্যাঁ, যে কথা বলছিলাম, র্যাবে বিভিন্ন বাহিনী থেকে লোক এনে এখানে একসাথে করা হয়েছে যে একসাথে তারা কাজ করবে। জি কিন্তু যারা এসছেন তারা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন। প্রত্যেক বাহিনীর নিজস্ব ট্রেনিং আছে, নিজস্ব উদ্দেশ্য আছে, নিজস্ব কালচার আছে। উনি উনার কালচারটা নিয়ে এখানে এসছেন এবং এখানে উনি থাকবেন হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর থাকবেন এবং এই 2 বছরে একটা বাহিনী বা একটা মানুষের জন্য নিজের কালচার বাদ দিয়ে আরেকটা কালচার গ্রহণ করা একটা ইম্পসিবল ব্যাপার। এবং ফলশ্রুতিতে দেখা গেছে যে বিভিন্ন বাহিনীর এক জায়গায় এসে একসাথে কাজ করার যে বিষয়টা, সেটা যেভাবে হওয়ার কথা যে সেভাবে হয় নাই। এবং আপনি যে কথা তুলেছেন যে ফলশ্রুতিতে দেখা গেল যে বাহিনীর যে লোকটা এখানে এসছেন, এখানে এসে উনার সেই কাঙ্ক্ষিত সার্ভিসটা উনি দিতে পারলেন না এবং এখানে এসে উনার মূল যে সার্ভিস সেটার কালচার কিছু হারিয়ে ফেললেন উনি। উনি আবার যখন ফেরত গেলেন, সেখানেও গিয়ে উনার কাছে মনে হচ্ছে আমি একটা নতুন জায়গায় এসে পড়েছি, মানে আগের অবস্থায় উনি নিজের পুরনো জায়গায় উনি ফেরত পেলেন না। দেখা গেল মিনিমাম 2জন অফিসারকে আমি এখন দেখছি যে তারা ফাঁসির কাস্টে ঝোলার জন্য অপেক্ষায় আছেন। এটাকে কিভাবে দেখেন আপনি? এটা অবশ্যই দুঃখজনক। জি অবশ্যই দুঃখজনক। একজন নিয়মিত বাহিনীর লোক অন্য একটা বাহিনীতে এসে কাজ করার ফলশ্রুতিতে ওনাকে এই ধরনের পরিণতি ভোগ করতে হবে, সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। তো আমার মনে হয় এই সংস্কার যদি সরকার যেটা চিন্তা ভাবনা করছে, এখানে নজর দেওয়া উচিত যে পরবর্তীতে কোনো অফিসারের, কোনো বাহিনীর অন্য কোনো সদস্যের এই ধরনের পরিণতি পড়তে না হয়। সৈয়দ ভাই, আপনার কাছে আসি আমরা। এই যে আমরা পুলিশ সপ্তাহ নিয়ে কথা বলছিলাম, যে আপনি দেখেছেন যে এবার 7 দিনের অনুষ্ঠান 4 দিন করা হয়েছে, আলোকসজ্জা করা হয়নি এবং যে একটা গেট টুগেদার হয় সুধীজনদের সাথে, সেটাও করা হয়নি। আপনি সাংবাদিক দৃষ্টিতে এগুলি কেমনভাবে দেখছেন? দেখুন, আমরা তো আসলে বিষয়টি খুব ভিতরে তলিয়ে দেখিনি। এটি বন্ধ হয়েছে, এটি আমরা দেখেছি যে হুট করে অন্যান্য বছরের ন্যায় এবার কেন পুলিশ সপ্তাহে এটি সংক্ষিপ্ত করা হলো, যে পুলিশ পুরস্কার প্রদান করা হয় সেটি কেন বন্ধ করা হলো। বিষয়টি আমার মনে হয় যে সহআলোচক মেজবাহুর নবী কারেক্টলি বলেছেন যে কিছু ত্রুটি ছিল, কিছু ভুল ত্রুটির কারণে সেটিকে স্থগিত করা হয়েছে। তো একটি ভুল করার চেয়ে সেটিকে সাময়িক স্থগিত রাখা, এটি আমার মনে হয় যে এটি ভুলের চেয়ে এটি অন্তত ভালো ছিল। এটি ভালোই আমি বলবো যে এই সিদ্ধান্ত তারা কারেক্টলি নিয়েছেন। তো আমার মনে হয় যে ফিউচারে যাতে এই যে পুলিশ পুরস্কার, যারা এবার পুরস্কারের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে পুরস্কারটি দেওয়া উচিত। আমার মনে হয় সেটি যে কোনো সময় হতে পারে। তো ওনারা এটাকে দিবেন, স্থগিত করেছেন। এক্স্যাক্টলি। তো এটি সময়ের কারণে, কিন্তু ওনারা যে এই যে আলোকসজ্জা বন্ধ, এইগুলো তো পজিটিভ। অবশ্যই আমি বলবো যে আপনি দেখুন, আমাদের ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে আমাদের দেশে যে জ্বালানি সংকট হলো, সেই জ্বালানি সংকটের সময় আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে আমাদেরকে মিতব্যয়ী হতে হবে। আমরা দেখেছি প্রধানমন্ত্রীর অফিসেও লাইট অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে, দিনের বেলায় লাইট বন্ধ করে জানলা খুলে দেওয়ার কথা বলা হয়েছে, কোট প্যান্ট পরে না এসে ফর্মাল পোশাক পরে অফিসে আসতে বলা হয়েছে যাতে জ্বালানি সাশ্রয় করা যায়। এর মানে তার একটি অংশ আমি বলবো এবার যে আলোকসজ্জা করা হয়নি, অন্য অন্য খরচ কমানো হয়েছে, এটি আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। তো আমি একটু স্যার মেজবা স্যারের কাছে আসি, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে 5ই আগস্টের পরে যে মামলা হয়েছে, বিভিন্ন সারা দেশে মামলা হয়েছে, সেই মামলাগুলো আবার রিভিউ করা হবে। তো আপনি কি মনে করেন যে পুলিশের যে রিভিউতে তারা কি রাজনীতি প্রভাবমুক্ত হয়ে এটা রিভিউ করতে পারবেন কিনা? দেখুন, একটা মামলা যদি হয়, সেটা পুলিশের মূল দায়িত্ব হলো সেটাকে তদন্ত করা এবং তদন্ত করে সঠিক তথ্যটা বের করা। এবং বের করতে গেলে তারা কিছু আইনের আশ্রয় নেয়, সেটা সিআরপিসি বলেন, পেনাল কোড বলেন, এভিডেন্স অ্যাক্ট বলেন, বা পিআরবি বলেন, যেটা আছে অনেক কিছু তাদেরকে ফলো করতে হয়, ক্রিমিনোলজি বলেন, সেটা ফলো করতে হয়। তো এগুলো সব কিছু মিলিয়ে উনি আলটিমেটলি সিদ্ধান্ত দেন
যে কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে। তো যে মামলাগুলো হয়েছে সেগুলোর একটা প্রাথমিক তদন্ত পুলিশের করা উচিত, করে বোঝা উচিত যে আসলে ঘটনা কি হয়েছে। আর এই সিদ্ধান্ত নেওয়ার একার ক্ষমতা তো পুলিশের না, এটা একটা কমিটি আছে, সেখানে পুলিশ আছে, সেখানে আইনজীবী আছে, সেখানে জেলা প্রশাসন আছে, সেখানে অন্যান্য ব্যক্তিরা আছেন। তো সবাই মিলে যেখানে সিদ্ধান্ত নেবেন সেখানে আমার মনে হয় রাজনৈতিক প্রভাবান্বিত হওয়ার সুযোগ থাকে না, যদি তারা শক্ত থাকেন। আর জেলা পর্যায়ে যে বিষয়টা হচ্ছে, এটা কেন্দ্রীয়ভাবে হচ্ছে না, জেলা পর্যায়ে হবে, এরপরে কেন্দ্রীয়ভাবে যাবে। তো জেলা পর্যায়ে এতটা জেলার থেকে দুই এক জায়গায় স্খলন হতে পারে, কিন্তু এটা নেক্সট পর্যায়ে যখন যাবে, জাতীয় পর্যায়ে যখন যাবে, এটাকে চূড়ান্তভাবে গৃহীত হওয়ার জন্য, তখন আমার মনে হয় এই ভুল ভ্রান্তি ছোটোখাটো যদি হয়ে থাকে সেটা ঠিক করার একটা সুযোগ আছে। তাহলে এই রিভিউ হওয়াটা খুব জরুরি বলে আপনি মনে খুবই করছেন? দরকার আছে, কারণ আমরা দেখেছি এবং সবাই জানে, দেশবাসী জানে যে অনেক ক্ষেত্রে অতিরঞ্জন হয়েছে, যারা অনেকের বিরুদ্ধে আমরা দেখছি ঢালাও ভাবে করা হয়েছে, মার্ডার কেস, অনেক উদ্দেশ্যমূলক মামলা হয়েছে। জি, তো সেগুলো হওয়া উচিত না, প্রকৃত তথ্য জানা উচিত, যিনি যতটুকু করেছেন ততটুকু হওয়া উচিত, শুধু শুধু কেউ হয়রানির শিকার হবে সেটা হওয়া উচিত না। শহীদ ভাই আপনার কাছে আসি, যে যেরকম আমরা সরকারের এই জিনিসটা, স্যার বললেন যে এটা ভালো, রিভিউ করা হোক মামলাগুলো, গণহারে মামলা হয়েছে, সেখানে অনেকের অপরাধ আছে, কিন্তু সবার নামেই দেখা যাচ্ছে যে মার্ডার কেস, খুনের কেস, তো এগুলো রিভিউ হওয়ার পক্ষে উনি বলেছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন যে গত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার আপনার বিএনপি এবং জামাতের নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মীদের বিপক্ষে যে গণহারে মামলা করেছেন, লাখ লাখ মামলা, সেই মামলাগুলো কি এখন নিষ্পত্তি হয়েছে কিনা? দেখুন, সেই মামলাগুলো তো নিষ্পত্তি হয়নি, জি। তবে নিষ্পত্তি হওয়ার সুযোগও নাই। যে মামলাগুলো করা হয়েছিল সেই মামলাগুলো রাজনৈতিক মামলা, রাজনৈতিক রিভিউ করা যায় কিনা এরকম? সেই মামলাগুলো, অনেকগুলো মামলা বোধহয় ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো যদি নিষ্পত্তি করতে হয়, রিভিউ তো করতেই হবে, নিঃসন্দেহে রিভিউ করতে হবে। এই যে নতুন মামলার কথা যেটি বললেন, যে মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে এই মামলাগুলো রিভিউ করা হবে, যে গণহারে যে হত্যা মামলা করা হয়েছে, তো নিঃসন্দেহে রিভিউ হওয়া দরকার। তো আমরা এটা একটি দেশের জন্য, রাষ্ট্রের আইন শৃঙ্খলার সংরক্ষণের জন্য আমার মনে হয় যে অপরাধীদেরকে ছাড় দেওয়ার সুযোগ নাই। আবার বিনা অপরাধে মানুষকে যদি তাদেরকে সাফার করতে হয়, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাদেরকে বিচারের আওতায় আনা হয়, সেটিও আমাদের জন্য আসলে কোনো ভালো বার্তা বয়ে আনে না। এই জন্য 17 বছর তো মামলায় জর্জরিত মানুষ। জি, বলছি যে হ্যাঁ, 17 বছর যে মামলাগুলো হয়েছে, আপনি দেখুন এই মামলাগুলো কেন হয়েছে। যে কথাটি মেজবাহ নবী সাহেব বললেন, যে বিগত 17 বছরে যে মামলাগুলো হয়েছে এগুলোর কারণটা কি? এগুলোর কারণ হলো যে বিগত 16-17 বছরে যে সরকার এদেশ শাসন করেছে, এদেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে তাদের আইন অনুযায়ী চলতে দেওয়া হয়নি। তাদের উপরে নানাভাবে প্রভাব বিস্তার করে তাদেরকে দিয়ে বিরোধী দল দমনের জন্য তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, এটি একটি বিষয়। আর আইনের প্রতি তাদেরকে, আইন থেকে তাদেরকে কিছু কিছু জায়গায় তাদেরকে এমনভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে যে তারা অপরাধ করে সেই অপরাধের জন্য বিচারের মুখোমুখি যাতে তাদের না হতে হয়, এই ধরনের একটি ধারণা তাদের সামনে পেশ করা হয়েছে, যার কারণে তারাও বেপরোয়া হয়ে গিয়েছিল। আমরা যদি দেখি অতীতে, যেটি বাংলাদেশের জন্য এবং বিগত সরকারে যারা ছিল তাদের জন্য এটি হিতে বিপরীত হয়েছে, যেটি এখন প্রমাণ হয়। তো এই জন্য পুলিশ বাহিনীকে, এই যে যারা এখন কি বলে র্যাবের সাথে যারা যুক্ত ছিলেন, সেনাবাহিনী থেকে এসছেন এবং পুলিশ থেকে যারা ছিলেন, কেউ কেউ এখন ফাঁসির রশি সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন। এর কারণ কি? তারা তো নানাভাবে অপরাধের সাথে জড়িত হয়ে গিয়েছিলেন, অপরাধ তো করেছেন, সেই অপরাধগুলো কেন করেছেন? তো আমরা যদি সেই কারণগুলো খতিয়ে দেখি, সেই অপরাধের জন্য বিগত সরকার যেমন দায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা যুক্ত ছিলেন তাদেরও দায় রয়েছে। সুতরাং সেই দায় থেকে আমাদের ভবিষ্যৎ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে কিভাবে মুক্তি দেবেন, আর এখন যারা
এই যেটি বললেন যে এই যাদের বিরুদ্ধে মামলা হয়েছে 5ই আগস্টের পরে যাদের 5ই মামলা। আগস্টের পরে, এখানে আমার বেশ কিছু ভালো পুলিশ অফিসারের সম্পর্কে জানা আছে, তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে, কিন্তু না, তারা এই অন্যায়ের সাথে সাধারণ মানুষের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে হয়েছে, তাদের বিরুদ্ধেও হয়েছে। সাধারণ মানুষের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো যেমন আপনাকে রিভিউ করা উচিত, যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া উচিত, আর যারা দোষী তারা যাতে বিচারের আওতায় আসে সেই ব্যবস্থাও করা উচিত। এটি যদি না হয় তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আর যে দেশে আইনের শাসন নাই সে দেশে আমরা যতই একটি ভালো রাষ্ট্র চাই, ভালো রাষ্ট্র কাঠামো চাই, একটি উন্নত দেশ চাই, সম্ভব না এটি। আমরা যেটি প্রত্যাশা করেছিলাম, আমার কেন যেন মনে হয় যে কথাটা আমি আগে বললাম, যে আমাদের আশা ভঙ্গ হচ্ছে, আমরা আশাহত হচ্ছি দিন দিন, যে এখন যেভাবে নতুন বাংলাদেশ, নতুন প্রজন্ম যেভাবে চেয়েছিল, আসলে কি আমরা সেভাবে পাচ্ছি কি না? আমরা কি সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজাবার কথা বলেছি, আমরা কি ঢেলে সাজাতে পারছি না? আমরা আগের ধারায় যে 17 বছর পরিচালিত হয়েছে সেই ধারায় আমরা যাচ্ছি, সেই জায়গাটা খুব বিবেচনা করা খুব বেশি প্রয়োজন। তো এই জন্য আমার মনে হয় যে হ্যাঁ, এই রিভিউটা প্রয়োজন আছে, দোষীদেরকে দ্রুত বিচারের আওতায় আনাও প্রয়োজন আছে। আমরা বছরের পর বছর মানে বিনা অপরাধে কেউ যাতে সাজা ভোগ না আর করে। ওই যে 17 বছর আগে যাদের মামলা ছিল সেগুলা 17 বছরের মামলা 1,42,000 মামলা ছিল বিএনপি নেতা নিতে, আমি জানি না জামাতের, হ্যাঁ। তবে সেখান থেকে 20,000 মামলা আমার জানা মতে যে নিষ্পত্তির কাছাকাছি গেছে। হ্যাঁ। আর আগের মামলাগুলো যদি রিভিউ না করেন, নিষ্পত্তি না করেন, তারা তো এখনো আসামি থেকে যাবে, আসামি থাকছে, কোর্টে যেতে হচ্ছে, তাকে কোর্টে যেতে হবে, আবার সরকার পরিবর্তন যদি কখনো হয় তাদেরকে আবার বিচারের মুখোমুখি হতে হবে। এখন যদিও তারা এটি মনে করছে না, যে আমরা এখন ক্ষমতায় থাকার কারণে যদি মনে করে যে না আমরা চিরদিনের জন্য মুক্ত হয়ে গেলাম, এটি সেভ হয়ে গেছি, এটি মনে করবার কোনো কারণ নাই। আমার মনে হয় সেই বিষয়গুলো সমাধান করা অতি জরুরি। হ্যাঁ, এটি অতি জরুরি ভিত্তিতে করা উচিত। এখানে আমার মনে হয় যে পক্ষপাতিত্ব, এরপরে এখানে যদি না, গায়েবী মামলা যেভাবে হয়েছে, আমি একটু বলি আপনাকে, গায়েবী মামলা যেগুলো হয়েছে, ধরেন একটা থানায় একটা মাদকের মামলা ছিল, কিংবা একটা ডাকাতির মামলা ছিল, কিংবা একটা মার্ডার কেসের মামলা ছিল, যাদের মামলাটা ছিল সেইখানে অজ্ঞাত আসামি বলা ছিল যে আরো অজ্ঞাত, ওই অজ্ঞাত আসামিদের নামে বিএনপি জামাতের নিরীহ নেতাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এবং সেই মামলাগুলোতে তারা আসামি হয়ে গেছে। এই কালচারটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে আমরা দেখি, যে একজন নির্দোষ লোককে ধরে নিয়ে যাওয়া হলো, নিয়ে পরে দেখানো হলো যে একটা পেন্ডিং মামলায় তাকে আসামি করে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের জন্য। এই কালচারটি বাংলাদেশ থেকে যদি ইলিমিনেট না করা যায়, এটি রিমুভ করা না যায়, তাহলে এই ধারাবাহিকতা চলতে থাকলে আমাদের প্রত্যাশা কখনোই পূরণ হবে না। আমরা যে আইন শৃঙ্খলা উন্নয়নের কথা বলি, আমরা একটি ভালো রাষ্ট্রের কথা বলি, সেটি সম্ভব হবে না। এই কালচার এটা পরিবর্তন করতে হবে আমাদের, যে পেন্ডিং মামলায় একজনকে, নির্দোষ লোককে আসামি করে দেয়া, এরপরে দেখা গেল যে একজন মুক্তি পেলেন, জেল গেট থেকে তাকে আবার অ্যারেস্ট করা হলো, শোন অ্যারেস্ট দেখানো হলো, এরপরে কোনো মামলা নাই খুঁজে আবার নতুন একটি মামলা কোথায় আছে সেই মামলার ভিতরে তাকে আসামি দিয়ে দেওয়া হলো। এটি একটি ব্যাড কালচার বাংলাদেশে। তার মানে আপনার আশা এটা হওয়া উচিত যে 5ই আগস্টের পরে যে মামলা হয়েছে সেগুলো রিভিউ দরকার, এবং যেগুলো 17 বছর আগে, 17 বছরের যে মামলাগুলোতে নিরীহ মানুষদের নামে যে গায়েবী মামলা দেওয়া হচ্ছে সেগুলো রিভিউ দরকার। আমি একটু কথা বলি এখানে, যেটি মন্ত্রী বলেছেন এর মধ্যে আরেকটি কারণ আছে। আপনি দেখবেন যে দুদিন আগে আমাদের সাংবাদিকদের একটা সংগঠন আছে, সম্পাদক পরিষদের ব্যানারে একটি তালিকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বরাবরে, যে এদের বিরুদ্ধে যে মামলা আছে এই মামলাগুলো তুলে নেওয়া হোক, অথবা তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক, দাবি করা হয়েছে। সেখানে বড় একটা তালিকা তারা দিয়েছে, কিন্তু তারা হয়তো ভুলে গেছে এই 5ই আগস্টের আগে, 24-এর 5ই আগস্টের আগে তাদের ভূমিকার কথা। তারা যে তালিকা দিয়েছে সেই তালিকার মধ্যে এমন কিছু আসামিকে আমরা দেখেছি যারা বিগত দিনে ফ্যাসিবাদের পক্ষে জোরালো ভূমিকা রেখেছে, জুলাই বিপ্লবের সময় জুলাই আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা তাদের বিরুদ্ধে সম্মতি উৎপাদনের জন্য নানা ধরনের বক্তব্য দিয়েছে, গণমাধ্যমে দিয়েছে, তারা বিভিন্ন সভা সমাবেশে দিয়েছে, তাদেরকেও সেই তালিকাভুক্ত করা হয়েছে। তো আমি বলবো সেই তালিকা অনুযায়ী যদি
দায় মুক্তি দেওয়ার জন্য দাবি করে, আমি সেটার সাথে দ্বিমত পোষণ করি, আমি সেটার সাথে একমত পোষণ করি না। কিন্তু যারা অপরাধী তাদের অপরাধ চিহ্নিত করে তাদের বিচার আওতায় আনতে হবে। যারা অপরাধী না তাদেরকে মুক্তি দেবে, এ ব্যাপারে তো আমাদের এই প্রত্যাশাই হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেই তালিকার কথা বলা হয়েছে, যেই তালিকার ভিত্তিতে এই বক্তব্যগুলো আসছে, সেটা আরেকটু বিবেচনা করা উচিত মনে হয়। এটি সরকারের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উভয়ের পক্ষ থেকে এটি যথাযথভাবে যাচাই বাছাই তদন্ত করে যারা দোষী আছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক, আর যারা দোষী না তাদেরকে মুক্তি দেওয়া হোক। মেজবা, আমরা একটু এই প্রসঙ্গে একটু ইতিহাস স্মরণ করতে চাই। আপনি জানেন 2001 সালে সরকার একটা অপারেশন ক্লিন হার্ট বলে একটা অপারেশন শুরু করেছিলেন, এবং ওই সময় যে আর্মিরা ক্লিন হার্ট যখন শুরু করে তার আগের যে সরকার ছিল সেই সরকারটা আওয়ামী লীগের সরকার ছিল, এবং আওয়ামী লীগের সরকারের 5 বছরে আওয়ামী লীগের নেতা নেত্রীদের নামে যারা মামলা ছিল সেগুলো তারা সব তুলে ফেলেছিল, এবং ওই 5 বছরে তারা এলাকায় যত বিএনপি জামাতের লোক ছিল তাদের নামে মামলা ছিল। তো অপারেশন ক্লিন হার্ট যখন শুরু হলো তখন আমরা দেখলাম যে সেনাবাহিনীরা থানার থেকে এই সন্ত্রাসীদের লিস্ট নিল, এবং সেই লিস্ট অনুযায়ী যখন তারা ধরপাকড় শুরু করলো তখন আমরা দেখলাম সব থেকে ক্ষতিগ্রস্ত হলো বিএনপি। আপনার এই বিষয়ে আপনার মনে আছে কিনা জিনিসটা? জি, অপারেশন ক্লিন হার্ট এটা 3 মাস স্থায়ী ছিল। এটা শুরু হয়েছিল 2002-এর অক্টোবরে, শেষ হয়েছে 2003-এর জানুয়ারির দিকে। তো এই সময়ের ভিতরে আমার জানা মতো প্রায় 11,000 লোক তারা অ্যারেস্ট করেছে। আমি সফলতার কথা বলছি। প্রায় 2,000 বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে, আর তাদের হেফাজতে আমার জানা মতো 40 থেকে 50 জন লোক মারা গিয়েছে। আচ্ছা, তো মারা গিয়েছে বিষয়টা হচ্ছে অবশ্যই নেগেটিভ, আমি বলবো হেফাজতে মারা যাওয়া, তবে সেখানে সফলতা আছে, অ্যারেস্ট হয়েছে, অস্ত্র উদ্ধার হয়েছে। আপনি যে কথা বললেন যে অভিযোগ আছে যে যারা মারা গিয়েছিল এদের বেশিরভাগই হার্ট ফেল করে এবং আমাদের বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল এরকম। আচ্ছা, এখানে একটা বিষয়, আরবি যখন অভিযান করে আমরা অনেক ধারণা দেয় পুলিশ থেকে একটা তালিকা পাই, তালিকা নিয়ে তার কাজ শুরু করে, আসলে ওইরকম না। আর্মি যখন কাজ শুরু করে, সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনী যে কাজটা শুরু করে, তারা শুধু পুলিশের উপর নির্ভর করে না, তারা তথ্য নেয় অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে, নেয় ডিজিএফআই, এনএসআই যারা আছে তাদের নিজস্ব চ্যানেল আছে, সেখান থেকে তথ্য নেয়, পুলিশ থেকেও সহযোগিতা নেয়। তো সবগুলো যাচাই বাছাই করে তারা কাজটা শুরু করে। তো বিএনপির একটা বড় অংশ মারা গেছে বা ধরা পড়েছে, এটাও ঠিক আছে। আবার অন্য দলের থেকে ধরা পড়ে নাই, মারা যায় নাই, সেটাও ঠিক না। আবার দুইটাই আছে, আমরা শুধু এক সাইডে বললে হবে না, দুই সাইডে আছে। তো বিএনপির লোক কেন মারা গেল বা আওয়ামী লোক কেন মারা গেল সেটা নিয়ে আমি মূল চ্যালেঞ্জটা আমি সেটা বলছি না। যিনি অপরাধ করবেন উনি ধরা পড়বেন এবং উনার অ্যারেস্ট হবে, যা হবে, সেখানে বিএনপি বা আওয়ামী লীগ কোনো বিষয় না। তো আমি সেই জিনিসটাকে সেইভাবে দেখব যে শুধু বিএনপির লোক মারা গিয়েছে বা শুধু আওয়ামী লীগ লোক মারা গিয়েছে, বিষয়টা ওইরকম না। এখানে দুই দলের লোকই ধরা পড়েছে এবং মারাও গিয়েছে। তবে অনেকের ধারণা যে সরকার আছে ক্ষমতায়, এই টাইমে সরকারি লোক কেন ধরা পড়বে। আমাদের কালচারটা তো ওরকমই যে সরকার ক্ষমতা থাকলে সরকারি লোক ধরা পড়বে না, বিরোধী দল ধরা পড়তে হবে। তো ওই টাইমে কিন্তু আমি সেনাবাহিনীকে প্রশংসা দিব, মানে যে কয়জন হেফাজতে মারা গেছে এই বিষয় না, তাদের অ্যারেস্ট, তাদের অস্ত্র উদ্ধার, আমি প্রশংসা অবশ্যই দিব তাদেরকে। এবং তারা যেটা করেছে তথ্য বিশ্লেষণ করে কাজগুলো করেছে তারা, এবং যে অ্যারেস্টগুলো করেছে সেটাও ঠিক আছে। তবে একটা পারসেপশন যেটা আছে যে বিএনপি টাইমে বিএনপি ধরা যাবে না, তো এই পারসেপশনের প্রেক্ষিতে এই কথাটা একটু বেশি বাজারে চলে এসছে যে এখানে বিএনপির লোক বেশি ধরা পড়েছে, অন্য লোকের ধরা পড়েনি। এখানে কিন্তু আমি যতটুকু দেখেছি এখানে ওই বাজ বিচারটা করা হয়নি, তারা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করেছে। যখন সেনাবাহিনী, আমিও সেনাবাহিনীতে ছিলাম, যে সেনাবাহিনীর একটা ইউনিট যখন মানে যায়, আপনি বলেছেন যে অন্য গোয়েন্দাদের কাছ থেকে তারা নেয়, কিন্তু মূলত তথ্যটা কিন্তু থানার থেকে যাদের নামে কেস থাকে, মামলা থাকে,
তাদের নামটাই প্রথমে আসে, যে কাদের নামে সন্ত্রাসী কিভাবে আমরা করেছি, যে আমরা র্যাব করেছে, যে র্যাব কিন্তু তারা একটা ইয়া করেছিল যে কয়জনের একজনের নামে যদি 3টা করে মার্ডার কেস থাকে তাহলে তাকে ওই যে ক্রস ফায়ার লিস্টে নিয়েছে। তো এই যে মার্ডার কেস ছিল এগুলো বিভিন্ন থানায় ছিল, এবং এই থানাগুলো ছিল এই কারণে যেগুলো রাজনৈতিক কারণেও ছিল। বিভিন্ন থানাগুলো যেহেতু আওয়ামী লীগের সময় 5 বছর তারা তাদের বিপক্ষ দলকে ঘায়াল করার জন্য এই ধরনের কেসের মামলাগুলো ছিল, এবং সেই যখন এই মামলার থেকে যখন নাম আসছে তখন এই ঘটনাটা ঘটেছে। এটা ব্যাকগ্রাউন্ডে আরেকটা কথা আছে। জি, একটা যখন মামলা যে কোনো কারণে বিচার হয়ে যায় সেখানে কিন্তু ওয়ারেন্ট ইস্যু হয় কোর্ট থেকে, এবং থানাতে সেটা পেন্ডিং থাকে। জি, এবং পুলিশের কাজ, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, যে ওয়ারেন্ট যদি ইস্যু হয় সে তার ব্যাকগ্রাউন্ড আর দেখা দরকার নাই। ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তার কাজ তাকে ধরে কোর্টে সোপর্দ করা মূল কাজ। তো যে কোনো কারণ হোক তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে, থানায় ওয়ারেন্টটা আছে, এবং এটা পুলিশের কাছে আছে, এবং এটা তালিকা সেনাবাহিনীর কাছেও গেছে। তাদের কাছে এটা ওয়ারেন্ট তালিকা যখন যাবে তখন সে ধরবে অটোমেটিক্যালি, ধরে সে কোর্টে দিবে, এটাও স্বাভাবিক। কোর্টে তো দেয় নাই, তার আগে তো হার্টফেল করে মারা গেছে। হার্টফেল করে মারা গেছে 40 থেকে 50 জন, অ্যারেস্ট হয়েছে 11,000। জি, তো আমি যদি বলি যে 11,000 লোক মারা গেছে, বিষয়টা তো ওরকম না, কিছু লোক মারাও গিয়েছে, এটা ঠিক আছে। এখানে বাড়াবাড়ি হয়েছে, সেটাও ঠিক আছে। আবার এই জন্য গভর্নমেন্ট একটা ইনডেমনিটি দিয়েছে, এটাও ঠিক আছে। ঠিক আছে মানে ওই সেন্সে বলছি দিয়েছে, কিন্তু কোনো ইনডেমনিটিটা আসলে ঠিক না। একটা ঘটনা যদি ঘটে সেটার বিচার হতে হবে, সেটা ইনকোয়ারি হতে হবে। তো এখানে আমার মনে একটা গ্যাপ ছিল, জি, যে যেই ঘটনাগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে সেটার যথাযথ বিচার হওয়া দরকার ছিল, তদন্ত হওয়া দরকার ছিল। ইনডেমনিটি দিয়ে বা দায়মুক্তি দিয়ে সেখান থেকে নিষ্কৃতি পাওয়াটা সঠিক না। তবে অ্যারেস্টগুলো আমি বলবো যথার্থ ছিল। শহীদ ভাই আপনার কাছে একটু আসতে চাই, যে আমরা এই বিষয়ে তর্ক করছিলাম, তো এখন আমরা পুলিশ আবার এখন মাদক বিরোধী একটা সাহসী অভিযান করছে। এই 17 বছরে কিন্তু বিএনপি জামাতের বহু নেতা তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে কিন্তু মাদকের মামলা আছে। কারণ ওই গায়েবী মামলার মধ্যে এলাকায় যে মাদকের মামলাটা ছিল সেখানে এই বিএনপির নেতা, এই মাদ্রাসার ছাত্র, তাদের নাম ঢুকিয়ে দেওয়া আছে। তো এখন যখন এই সাহসী অভিযান হচ্ছে ওইখান থেকেই কিন্তু লিস্টটা তৈরি হবে। তো সেখানে আপনি কি মনে করেন যে আবারও সেই এই অপারেশন ক্লিন হার্টের মতন কোনো ঘটনা ঘটবে কিনা? দেখুন, এই বিষয়টায় আমি একটু ভিন্নভাবে বলতে চাই। যেটা বললেন যে বিগত 17 বছরের শাসনে, তো আওয়ামী রেজিমের সময় আমরা যেই মামলাগুলো দেখেছি, এটা 2 ধরনের মামলা হয়েছে। একটা হচ্ছে যে বিএনপি পন্থী যারা রাজনীতির সাথে যুক্ত ছিল তাদেরকে এই মাদক সন্ত্রাসের বিভিন্ন মামলা দিছে। তো যাদেরকে আবার মাদক মামলা দিয়ে বিশ্বাস করাতে পারবে না এরকম একটা অংশের বিরুদ্ধে দেখা যাচ্ছে জঙ্গি মামলা সাজানো হয়েছে। তো এই 2 ধরনের মামলা আমরা দেখেছি সারা দেশেই। তো সেই মামলাগুলো কেন হয়েছে আমরা দেখেছি যে সেই সময় এটি আমি যে বারবারই বলি যে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি কালচারের কারণে তারা একটি দলীয় ব্লেসিং তারা চায়, একেবারে দলের বাহিনী হয়ে যায় তারা। যেমন সেই কালচার থেকে কিন্তু আমরা এখনও বেরোতে পারি না। আমি কয়েকদিন আগে দুঃখজনক হলেও সত্য যে একজন পুলিশ কর্মকর্তা একটি সরকারি একটি অনুষ্ঠানে গিয়ে বললেন যে তিনি ছাত্র জীবনে আজীবন তিনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে ছিলেন। পুলিশ কেন বলতে পারছে না যে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করি না, আমরা রাষ্ট্রের বাহিনী, রাষ্ট্রের মানুষের নিরাপত্তার জন্য আমরা কাজ করি। এটি যতদিন বলতে না পারবে ততদিন যে সমস্যাগুলো আমাদের সামনে এই সমস্যাগুলো আসতে থাকবে। তাদের বলতে হবে বুক টান করে যে আমরা কোনো সরকারের লেজুর ভিত্তি করব না, অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। আমরা যতদিন আছে ন্যায়ের উপরে থেকে, আমাদের পুলিশের যে আইন আছে সেই আইনের উপরে থেকে আমরা চাকরি করব, এদেশের মানুষকে সেবা দেবো, রাষ্ট্রকে সেবা দেব। এই জায়গায় যদি আসতে না পারে তাহলে এই যে যেটা বললেন যে পুলিশকে দিয়ে এই মামলাগুলো করানো হয়েছে, আমি বলবো পুলিশ সব স্বেচ্ছায় করেছে এটা না। রাজনৈতিক দলের নেতা কর্মীদের নির্দেশনার কারণে রাষ্ট্রের কিছু আইন রয়েছে যে তারা পুলিশ বাহিনী রাষ্ট্রের আইন মানতে বাধ্য,
এখন সেই আইনটাকে এমনভাবে সাজানো হয়েছে পুলিশকে তারা দলীয় কর্মী হিসাবে ব্যবহার করেছে, এবং যার কারণে এই অপরাধগুলো বেশি হয়েছে, এই ধরনের মামলাগুলো বেশি হয়েছে। সেইখান থেকে যদি বেরিয়ে আসে, সেই কালচার যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, দেন এদেশের একটি সুস্থ আইনি কাঠামো তৈরি হবে। এর আগ পর্যন্ত এদেশের মানুষ এই যে পুলিশের কাছে যেতে সাহস পায় না, সেখানে গিয়ে তারা সেবা পায় না, পুলিশের যে সেবা দেওয়ার কথা তারা সহযোগিতা না পেলে সেখানে তারা যেতে চায় না। দেখা যায় যে তারা সাফারার হয়, তারা নির্যাতিত হয়, আবার পুলিশের কাছে গেলে আবার বলা হয় যে ওখানে আরও টাকা দেওয়া লাগবে, আবার ভোগান্তিতে পড়তে হবে। এই ধারণা থেকে বের করার দায়িত্ব তো এদেশের পুলিশ বাহিনীর, এবং সেক্ষেত্রে সরকারের সহযোগিতা করতে হবে। সরকার যখনই তাদেরকে একটি দলীয় বাহিনীতে পরিণত করবে, তখন তারাও সঠিকভাবে কাজ করতে পারবে না, দেশের মানুষের সঠিক সেবাটা পাবে না। সেটাই এখন আমরা গত 17 বছর যেটা দেখেছি যে র্যাব, পুলিশ তারা একটা বাসায় গেছে, সাথে করে মাদক নিয়ে গেছে, নিয়ে যে ইয়াবা নিয়ে গেছে, হিরোইন নিয়ে গেছে, নিয়ে যে সেখানে দিয়ে সেগুলো উদ্ধার হয়েছে বলে তাকে ধরে নিয়ে আসছে। এইটাই ওই যে বললাম যে সেখানে রাষ্ট্রীয় নির্দেশনা ছিল ওকে আসামি করতে হবে, ওদেরকে ধরতে হবে। এখন পুলিশ কি করবে? তাদের তো একটি মামলা তো সাজাতে হবে, তাই না? তারা কিসের ভিত্তিতে একজন মানুষকে, ভালো একজন মানুষকে কিসের ভিত্তিতে ধরে আনবে? দেখা গেছে ঘরের ভিতরে তারা মাদক নিয়ে গেছে, ঘরের ভিতরে একটা ভাঙা অস্ত্র নিয়ে গিয়ে বলছে যে এখানে বিস্ফোরক আছে, অস্ত্র আছে, মাদক আছে, সেই মামলায় তাদেরকে দিয়ে দিচ্ছে। এবং এটা রাজনৈতিক প্রভাবের কারণে হয়েছে। একটা বাহিনী, যে বাহিনী গত 17 বছর ধরে 3000 গুণ খুন করেছে, বিভিন্ন আপনি বলেছেন বিভিন্ন প্রতিবেদনে আসছে, সেই বাহিনীটাকে কি সংস্কার করলে সেই বাহিনীটা ঠিক হয়ে যাবে বলে আপনি মনে করেন? কি সংস্কার করলে? সেই আসলে হ্যাঁ, সেই প্রশ্নটি আমার ছিল, আসলে আমি প্রশ্নটি করিনি। আমি যিনি সাবেক পুলিশ কর্মকর্তা আছেন, উনি দীর্ঘ 15-20-25 বছর এই বাহিনীর সাথে ছিলেন, বড় পদে ছিলেন। তো পুলিশ আসলে কিভাবে ভালো হবে, সেই ভালো হওয়ার জন্য আমি যেটি বললাম যে ওনাদের যে নিজস্ব আইন রয়েছে এবং রাষ্ট্রীয় যে আইন রয়েছে, আইনের কাছে ওনাদের দায়বদ্ধ থাকতে হবে, দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এখন সেই দায়বদ্ধতার জায়গা থেকে উনি যদি দলীয় দায়বদ্ধতার জায়গায় চলে যান, এই যে দেখা যায় যে কিছু সুবিধা নেওয়ার জন্য পুলিশ অফিসাররা খুব দলীয় পুলিশ অফিসারে পরিণত হয়। বিগত 16 বছরে আমরা দেখেছি একেবারে স্ক্যানিং করে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের নির্দেশনা ছিল, পুলিশ কী করেছে আমি জানি না, কিন্তু সরকারিভাবে নির্দেশ ছিল যে যারা এই রাজনীতির বাইরে কোনো আদর্শ বিলং করে তাদেরকে যাতে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া না হয়, এবং সেটি তারা অনুসরণ করার চেষ্টা করেছে। এটি বলা হয় নাই যে ভালো চৌকস অফিসার যারা দেশপ্রেমিক তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হোক, তারা বলেছে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। এখন দলীয় আনুগত্যের ভিত্তিতে যদি কোনো পুলিশ বাহিনীতে, কোনো বাহিনীতে নিয়োগ দেওয়া হয়, তাহলে তারা দলের পারপাস সার্ভ করবে, তারা রাষ্ট্রের পারপাস সার্ভ করবে না, তারা নিজের পারপাস সার্ভ করবে। সুতরাং রাষ্ট্রের কল্যাণের জন্য, রাষ্ট্রের পারপাস সার্ভ করার জন্য ওইরকম চৌকস কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া দরকার, যাদের দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সুতরাং সেই অফিসার, সেই কর্মকর্তা, সেই কর্মী যদি নিয়োগ করা না হয় বাহিনীতে, তাহলে যেই কালচারের কথা বললেন সেই কালচার চেঞ্জ হবে না। মেজবা সাহেব, আমরা প্রায় অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। আপনার কাছে আমার হলো যে পুলিশ সপ্তাহে আমরা দেখলাম যে কয়েকটা দাবি করেছে, 6টা না 7টা দাবি করা হয়েছে। তার মধ্যে একটা দাবি হলো এভিয়েশন বা সাইবার ইউনিটের দাবি তোলা হয়েছে। তো আমরা এখন দেখছি যে থানায় গেলে এখনও জিডি করার মতন পরিবেশ নাই, সেখানে কম্পিউটার নাই, লেখা লিখে দেবে কে, এগুলো নাই। তো কোনটা প্রায়োরিটি? আগে কি থানাকে ঠিক করা নাকি নতুন ইউনিট? আমার সহ-আলোচক যে প্রসঙ্গ আনছিলেন, এই প্রসঙ্গ আবার চলে আসে। জি, আপনার এই যে কথা বললেন এটা উত্তরে এই প্রসঙ্গ আবার চলে আসে। অর্থাৎ পুলিশ যে অবস্থা আছে আমরা এতে সন্তুষ্ট না, মূল কথা হইলো এটা। আপনি যেটা বললেন মূল সুর সেটাই। এবং এটা প্রকটভাবে আমরা দেখলাম জুলাই আন্দোলনের পরে যে দাবিগুলো আসলো, তার ভিতরে অন্যতম প্রধান দাবি ছিল পুলিশের সংস্কার হতে হবে, এইভাবে পুলিশ চলবে না। জি। এবং সাথে সাথে পুলিশও চাইলো যে হ্যাঁ আমাদের সংস্কার দরকার, এবং এইবারই মনে প্রথম পুলিশ বাহিনী নিজেই বললো যে আমার সংস্কার দরকার, এবং খুব জোরালোভাবে বললো যে আমার সংস্কার দরকার। এবং অন্তর্বর্তী সরকার আপনারা জানেন যে একটা কমিশন করেছিল, পুলিশ সংস্কার কমিশন, তারা কিছু রিকমেন্ডেশন দিয়েছে।
এই রিকমেন্ডেশনগুলোর একটা বড় অংশ ছিল প্রশাসনিক, যেটা হয়তো প্রশাসনিকভাবে করা যায়। আরেকটা যেটা আইনি একটা ঢাল দরকার ছিল, সেটা ছিল পুলিশ কমিশন বলে একটা সংস্থা থাকবে পুলিশকে দেখভাল করার জন্য। এবং বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার তার শেষের দিকে ডিসেম্বরে পুলিশ কমিশন একটা অধ্যাদেশ তারা করে গেল, এবং সেখানে একটা কমিশনের কথা তারা বলে গেছে, 5 সদস্য বিশিষ্ট একটা কমিশন থাকবে, এবং সেই কমিশন সুপারিশ করবে পুলিশের জন্য, বিভিন্ন ধরনের সুপারিশ তারা করবে। কিন্তু পুলিশ চেয়েছিল সুপারিশ না, এমন একটা কমিশন হবে যেই কমিশন রাজনীতি মুক্ত থাকবে। একটু আগে আমার সমালোচক যে কথা, যে ইঙ্গিতগুলো দিয়েছেন, ইঙ্গিতটা হচ্ছে পুলিশ রাজনীতি মুক্ত হতে পারেনি বলেই গত 17 বছর পুলিশের এবং জাতির এই দুর্দশা। এবং পুলিশ চেয়েছিল পুলিশ যেন রাজনীতি থেকে মুক্ত হতে পারে এবং সে পেশাদারিভাবে কাজ করতে পারে, এবং এমনকি একটা সংস্থা থাকবে যে আমাকে দেখভাল করবে কিন্তু আমাকে কোনো রাজনৈতিক প্রেশার দিবে না। সেটা কিন্তু এই কমিশন দিয়ে আসলে হয়নি। আমার মনে হয় বর্তমান সরকার সেই জিনিসটা আবার বিবেচনা করবে, আবার পুনর্বিবেচনা করে রিভিউ করবে, যে কমিশনটাকে আবার রিভিউ করে দেখুক যে কি করা যায়। কমিশন তো নাই এখন নাকি? না, কমিশন সৃষ্টি হয়নি, তবে অধ্যাদেশ হয়েছে। জি। তো সেটাকে আমার আশা এবং পুলিশ বাহিনীর সম্ভবত আশা যে এটাকে রিভিউ করা হোক, কমিশনটা আবার রিভিউ করা হোক এবং এটাকে কার্যকরী করা হোক, যেন একটু আগে আমার সমালোচক যেটা বলেছেন যে পুলিশ রাজনীতি কর্তৃক যে প্রভাবান্বিত হচ্ছে, এটা থেকে মুক্ত হোক, পুলিশ যেন তার পেশা নিয়ে কাজ করতে পারে। আমাদের সময় নাই, শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের দুইজন আলোচকের কথা শুনলেন এবং আলোচনায় যেটা বেরিয়ে আসলো যে পুলিশের সংস্কার খুবই জরুরি। 17 বছর ধরে এই পুলিশ বাহিনীকে আসলে রাজনীতিক ভাবে পরিচালিত করা হয়েছে। তাদের যে আইন নিয়ম সেটাকে তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি। পুলিশ বাহিনীতে অন্য অন্য বাহিনীর লোকরা এসে এটাকে একটা মিশ্র বাহিনী তৈরি করে ফেলাতে, যাতে আমাদের দেশ 17 বছর গুম খুম ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। এই থেকে বেরিয়ে আসতে হলে আমাদের পুলিশ সংস্কার প্রয়োজন, এবং পুলিশ একটা সংস্কার ছাড়া এই পুলিশ আগামীতে আমাদের সেই পুরনো জায়গায় ফেরত যাবে বলে আমাদের আলোচকরা মনে করছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। আগামীতে আমাদের নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।